মাহিলিশা অবাক দৃষ্টিতে তার আদু ভাইয়ের পানে চেয়ে। এতটা গভীরভাবেও তার আদ্রিত ভাই ভাবতে পারে বুঝি? কই, আদ্রিতের এই রূপ তো সে আগে দেখতে পায়নি, নাকি সে খেয়াল করেনি মাহিলিশার সকল সমস্যা আদ্রিতের? হুম, মাহিলিশার একমাত্র অর্ধাঙ্গের। ভাইয়া দরজা লাগিয়ে দিলে আমি যাব কেমন করে? বের হ, ওখানে গিয়ে দাঁড়া। আমি ইশারা দিলে বাসায় ঢুকবি। আদ্রিত হাতের ইশারায় সামনে থাকা অন্ধকারে মোড়া স্থানটা দেখিয়ে দিল। কিন্তু তুই যাবি? মাহরিশা কথা বাড়ালো না, অন্ধকার স্থানটাতে গিয়ে দাঁড়ালো। এখান থেকে তাকে কারো লক্ষ্য করা দুর্বিষহ ব্যাপার। নিবিড় দরজায় নক করতে গিয়ে কি মনে করে দরজার সামান্য টাস করতেই তা হাট করে খুলে গেল। অবাক হলো সে, আজকে দরজা খোলা রেখে বাবা ঘুমিয়ে পড়ল নাকি? খুলে রাখুক আর যাই করুক, তার জন্য সুবিধাই হয়েছে। রাত 12টায় বাসায় ফিরেছে, মাহিন শুনলে তাকে আস্ত রাখবে না। কোনো রকমে দরজা দিয়ে ভেতরে ঢুকলো সে। রুমে গিয়ে হাফ ছেড়ে বসতেই ফোনটা বেজে উঠল তার। এত রাতে আদ্রিতের ফোন দেখে খানিকটা অবাকই হলো নিবিড়। কারো কোনো বিপদ হলো না তো আবার? দ্রুত রিসিভ করলো সে। হ্যাঁ ব্রো, বলো। দ্রুত নিচে আয়। নিচে আয়, আমি দাঁড়িয়ে আছি, ফার্স্ট। নিচে মানে? নিবিড়ের কণ্ঠে বিস্ময়। আদ্রিত বিড়বিড় করে, দুটো ভাই বোন এক কোয়ালিটির, তার ছেঁড়া মেন্টাল। কেন নিচে বলতে শুনলে এদের এত সমস্যা কোথায়? নিচে মানে নিচে, তোদের বাসার সামনে আমি। নিবিড় সেই অবস্থায় পুনরায় নিচে নামে। নিবিড় নিচে নামতেই আদ্রিত গাড়ি থেকে বের হয়ে নিবিড়কে নিয়ে কয়েক কদম সামনে হাঁটে। মাইরিশা ইশারা বুঝে এক দৌড়ে বাসায় ঢুকে হাফ ছেড়ে বাঁচে। একটুর জন্য বেঁচে গেছে সে আজ। মাহেরিশা বাসার ভেতরে যাবার সঙ্গে সঙ্গে আদ্রিত বেঁকে বসে, নিবিড়কে শুধায়। বাসায় যা, তোকে দেখতে ইচ্ছে করছিল ভীষণ, তাই ছুটে এলাম। যা, রাতে আর বাইরে থাকিস না। নিবিড়ের চোখে বিস্ময়, সঙ্গে তার আদ্রিত ভাই যে তাকে যে এত ভালোবাসে, অন্ধকারে তাকে দেখতে বাসা পর্যন্ত এসেছে, এতেই তার চোখ ছলছল করে ওঠে। আবেগে জড়িয়ে ধরে সে আদ্রিতকে। ইউ আর দ্য রিয়েল ব্রো, তোমাকে আমিও খুব মিস করছিলাম। আদ্রিত কোনো রকমে নিবিড়কে পুনরায় বাসায় পাঠায়। ব্যালকনিতে দাঁড়িয়ে মাহারিশা আদ্রিতের ছলছাতুরি কার্যক্রম চোখ বড় বড় করে পর্যবেক্ষণ করে। অসভ্য ডাক্তার যে এতটা নাটকে হতে পারে তা তার আগে জানা ছিল না। নাটকের এক একটা ধাপ যেন তার নিকট সাজানো, আর তাতে স্বয়ং ডক্টর আদ্রিত শেখ নির্ভীত দারুণ পারফরমেন্স করে, একদম প্রফেশনাল লেভেলের। ডাক্তার না হয়ে লোকটার অভিনয়ের জগতে নাম লিখলেই বুঝি আরও ভালো হতো। রোশনির ধাক্কায় মাহিরিশার ভাবনার ছেদ ঘটে। ওদের উত্তর না দিয়ে কোনো রকমে কথা কাটিয়ে ভাগে মাহিরিশা। নাকফুলের লোকেশন বলা তার পক্ষে অসম্ভব। মায়ের কাছ থেকে শুনে জানাবে বলে জানায় ওদের। মায়ের থেকে নয়, বরং তার এখন তার আদু ভাইয়ের থেকে শুনে দুটোকে জানাতে হবে, না হলে সাদা খরগোশ দুটো আস্ত রাখবে না তাকে। কাশফি আজ রিস্কায় করে বাসায় ফেরার পথে লক্ষ্য করে নীলাদ্র নিজের বাইক থামিয়ে একটা 9তলা বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে একটা ফ্ল্যাটে ঢুকে যাচ্ছে। আচ্ছা, এখানে কি নীল সমুদ্র একা একা থাকে? সে শুনেছে নীলাদ্র বাবা মায়ের সঙ্গে থাকে না। কেন থাকে না? কি সমস্যা? সেদিন তো হলরুমে নীলাদ্রর বাবাকে দেখেছিল। বড্ড ভালো মানুষ মনে হলো কাশফির। ভদ্রলোকটার নামটা সম্ভবত আরাধ্য হবে। পরদিন সে পুনরায় একই দৃশ্য দেখে রিস্কাওয়ালা মামাকে থামায়। নীলাদ্র একই ভঙ্গিতে সেই অ্যাপার্টমেন্টের ভেতরে ঢুকে যাচ্ছে। ছেলেটার হাতে বাইকের চাবি ক্রমাগত ঘুরিয়ে যাচ্ছে। নীল সমুদ্রের সবখানে বাদরামি। কাশফি ভেঙচি কাটে। সন্ধ্যা নামার পর মুহূর্ত। পড়াশোনা বাদ দিয়ে মাহারিশা বসে আছে ব্যালকনিতে। শিরশিরে হিমেল হাওয়া দিচ্ছে প্রকৃতি। হালকা শীত শীত পড়তে শুরু করেছে ইতোমধ্যেই। দুদিন যাবৎ সে লক্ষ্য করেছে তার ব্যালকনিতে থাকা গাঁদা ফুলের গাছ দুটোয় শিশির জমতে দেখা যাচ্ছে। গাছ দুটো এনেছিল সে তার বান্ধবীর কাছ হতে। ছোট ছোট কড়িও এসেছে তাতে কতগুলো। মাহরিশা চিন্তিত, ফুলগুলো বড় হবে নাকি ছোট? ছোট হলে তার এতদিনের সকল কষ্ট বৃথা। মাহেরিশা ফোন হাতে নিয়ে আদ্রিতের নাম্বারে ডায়াল করে। খরগোশ দুটোর জন্য এখন তার নসবিনের দোকানের লোকেশন জানতে হবে। আদ্রিত ডিউটিতে ছিল, পেশেন্টের উন্নতি অবনতির ফাইল চেক করছিল দাঁড়িয়ে। পকেটে থাকা হঠাৎ ফোনটা বেজে উঠল তার। বের করে মেরিগোল্ড সেভ করার নাম্বারখানা দৃষ্টিগোচর হতেই বাঘা হাসে। বোকা পাখিটা আজ তাকে নিজে থেকে ফোন করেছে। বাহ, ইন্টারেস্টিং।
আদ্রিত ফোন রিসিভ করে মুহূর্তেই ফাইল রেখে সামনে হেঁটে নিজ চেম্বারের উদ্দেশ্যে। তার পেশেন্ট অবাক দৃষ্টিতে চোখ দুটো গোল গোল করে শুধু ডক্টর সাহেবের কার্যকলাপ পর্যবেক্ষণ করে। কেউ কি কাউকে মিস করছিল? আসবো? কেউ আপনাকে মিস করছিল না আদ্রিত ভাই। তুই শিওর? ওকে, অ্যাজ ইউর উইশ। বাই, রাখছি। আদ্রিত ফোন কাটতে উদ্ধত হয়। আরে না না না, শুনুন। জি বলুন। নজবিনটা কোন দোকান থেকে কিনেছেন আদ্রিত ভাই? ভাইটুকু বাদ দে বলছি। মানে? আশ্চর্য, তোরা দুই ভাই বোন এত মানে মানে করিস কেন বলতো? সোজা কথা বুঝিস না তোরা? মাহেরিশা আমতা আমতা করে। আদ্রিত শাট আপ। আর একটা শব্দ বলিস না তুই। তোকে আস্ত রাখবো না আমি মারু। জাস্ট শাট আপ। মাহেরিশা কাঁদো কাঁদো মুখ করে বলল, বলুন না প্লিজ, শুধু জায়গার নামটা বলে দিন। নাম দিয়ে কি করবি তুই? ফর ইওর কাইন্ড ইনফরমেশন, এটা দিয়ে কোনো খাবার তৈরি করা যাবে না। আরো লাগবে তোর? বল, এনে দিচ্ছি। মাহেরিশা গাল ফুলায়, কোনো জবাব দেয় না। মাহেরিশার নীরবতা লক্ষ্য করে আদ্রিত শোধায়। ঠিক আছে, বলতে পারি, তবে একটা শর্তে। মাহেরিশার চোখ দুটো চকচক করে ওঠে মুহূর্তেই। বলুন। আমার শর্ত, কাল আমি তোর কাছে যা চাইবো তাই দিতে হবে। অ্যাগ্রি? মাহেরিশা শুষ্ক ঢোক গিলে রাজি বলে দেয়। এছাড়া তার কাছে আর কোনো উপায়ও নেই। লোকেশন বলুন প্লিজ। লন্ডন। আদ্রিত নির্লিপ্ত কণ্ঠে শোধায়। আদ্রিতের এমন জবাবে মাহেরিশা বেকুব বনে। মানে কি আবল তাবল বলছেন? তোর কি মনে হয় আমি মিথ্যা বলছি? তোর জন্য মিথ্যার বহর সাজাচ্ছি? মাহেরিশা মাথা নাড়ায়, অর্থাৎ করছে না। তবে উত্তরটা এমন হবে সে নিজেও আশা করেনি। তাছাড়া তার মনে প্রশ্ন জাগছে, তার আদু ভাইয়া আগে থেকেই বিদেশ ভুইয়ের তার জন্য নোসপিন নিয়ে এসেছে। আপনি আমার জন্য এনেছিলেন এটা? আদ্রিত ঝটপট উত্তর দেয়। হুম, আমার ওয়াইফের জন্য। মাহেরিশা লাজুক হাসে। হাসছিস কেন? আমার ওয়াইফ অন্য কেউ হলে তোর জায়গা তার হতো। আদ্রিতের এবারের কথায় মাহেরিশার রাগ হয়, ভীষণ রাগ হয়। অন্য কারো জায়গা তার আদু ভাইয়ের নিকট হবে কেন? হোয়াই? তো দিন না দিন, তাকে নিয়েই দিন সব। আমি কাল সব ফিরিয়ে দিব। রাগে দুঃখে খট করে ফোনটা কেটে দেয় সে। আদ্রিত অবুজ অর্ধাঙ্গিনী নীরব অভিমানে গা দুলিয়ে হাসে। তার ছোট্ট মেরিগোল্ড তবে অভিমানী হতেও শিখে গেছে। বাহ, দারুণ ইন্টারেস্টিং। অদিতির আজ প্রচণ্ড তাড়া। বাসা থেকে বের হতে লেট করে ফেলেছে সে। নেহাতই সবটাই দোষ তার মাতৃত্বের। মা খাওয়ার জন্য তাকে জোর না করলে নির্ঘাত আরও কটা মিনিট আগে পৌঁছতে পারত সে। মায়ের কথা, সকালে খালি পেটে বের হওয়া যাবে না। বের হবে তো সারাদিন না খেয়ে থাকবে। সারাদিনে তোমায় আর একবারও খেতে দেখলে এক থাপ্পড় মেরে ঘরের দ্বার দিয়ে বন্ধ করে আটকে রাখা হবে তাকে। অদিতি ঠিকই বোঝে এসব তার মায়ের কারসাজি। সব তাকে খাবার খাওয়ানোর ধান্দা মাত্র। তাই তো দেরি হওয়ায় ঝড়ের গতিতে পা চালাচ্ছে সে। কিন্তু ঝড় থেমে গিয়ে হঠাৎ তুফানের গতিতে সে কারো সঙ্গে ধাক্কা খেল তুমুল বেগে। ছিটকে পড়ল সে কংক্রিটের তৈরি ফ্লোরে। পৌরশালী শক্তপোক্ত বুকে কপালে বাড়ি খাওয়ার দরুন ব্যথায় টনটন করে উঠল অদিতির কপালখানা। যাওয়াত ভ্রু কুচকে চেয়ে আছে অদিতির হতভম্ব মুখশ্রীর পানে। ইতিমধ্যে ক্লাস শুরু হওয়ার পুরো করিডোর ফাঁকা। অদিতি কাঁদো কাঁদো মুখ করে উপরে তাকালো। জাওয়াদের মুখশ্রী অবলোকন করে সে আরও চুপসে গেল। জাওয়াত চোখ ছোট ছোট করে এক হাত নিচু করে বাড়িয়ে দিল। নিচু কণ্ঠে হেয়ালি স্বরে বলল, আপনার লক্ষ টাকা দিয়ে কেনা ফ্লাইটের সময় চলে যাচ্ছে না মিস অতিথি। এভাবে দৌড়ালে শুধু জীবন্ত মানুষের উপর পড়বেন না, বরং দেখা গেল রেলিং টপকে 3 তলা থেকেও নিচে পড়তে পারেন। সঙ্গে হাড়গোড় ভাঙা তো এক্সট্রা পরিশ্রম, যাকে বলে বিনা পয়সার পরিশ্রম। উঠে আসুন। অদিতি আরও চুপসে গেল। নিজের নামখানা শুধরে জানায়, অতিথি নয় স্যার, অদিতি। আই নো, বাট আপনি আমার জীবনে শীতকালে হঠাৎ আগমন করা অতিথি পাখিই বটে। অদিতি জাওয়াদের কথার মানে বুঝতে সক্ষম হয় না। পিটপিট করে চায় সে। হাত ধরে উঠে আসতে বলেছি, কথা কানে যায় না? জাওয়াদের রাগী স্বরে অদিতি থতমত খায়। এভাবে রেগে যাওয়ার কি আছে? আশ্চর্য।
নিজের কম্পনরত হাত রাখে সে প্রফেসর জাওয়াদের শক্তপোক্ত হাতে। অথচ সে যদি জানতো এই হাত ধরাই তার জীবনের কাল হবে, তবে এ হাত সে ইহজন্মে ছোঁয়ার চেষ্টা করতো না। কখনোই না। প্রফেসরের ঠান্ডা শীতল হাতের সঙ্গে নিজের উষ্ণ হাতের স্পর্শ হতে শিউরে ওঠে অদিতি। জাওয়াদ সেই ভীতু মুখশ্রীর পানে চেয়ে বাঁকা হাসে। জাওয়াদ শক্ত করে আঁকড়ে ধরে ফর্সা হাতখানা, একটানে উঠিয়ে নেয় নাজুক মেয়েটাকে পুরো দেহ সহিত। সঙ্গে সঙ্গে অদিতি নিজের হাত ছাড়িয়ে দৌড়ে পালায়। অদৃশ্য এক অনুভূতি তার মাঝে বাসা বাঁধে চরম মাত্রায়। ইতিমধ্যে প্রথম ক্লাসটা শেষ। অদিতিকে এভাবে হাঁপাতে হাঁপাতে ক্লাসে প্রবেশ করতে দেখে কাশফি আর নমি অদ্ভুত চোখে যায়। সেই মুহূর্তে ক্লাসে প্রবেশ করে প্রফেসর জাওয়াদ। পুনরায় হৃদযন্ত্রের ধুকপুক ধ্বনি এলোমেলো ছুটে পালাতে চেষ্টায় খুব অদিতির, কিন্তু সম্ভব হয় না। অদিতি শুষ্ক ঢোক গিলে। জাওয়াদ এক পলক অদিতির পানে চেয়ে নিজ কার্যে মনোযোগী হয়। ঘোষণা দেয় আগামীকাল কেমিস্ট্রি ল্যাবে একটি ইম্পর্টেন্ট এক্সপেরিমেন্ট আছে। প্রফেসর জাওয়াদের সঙ্গে জুনিয়রদের সাহায্য করতে কিছু সিনিয়র ভাইয়া আপুরাও তাতে অংশ নেবে। সকলকে থাকার আদেশ করা হলেও সকলে মাথা নাড়ায়। ভার্সিটি থেকে বাড়ি ফেরার পথে নিস্তব্ধতা খেয়াল করে সাদাফ আর নওমি নামের মেয়েটা ফিসফিস করে কিছু নিয়ে কথা বলছে। নিস্তব্ধতা ভ্রুকুচকে এগিয়ে গেল। কি করছিস তোরা এখানে? নিস্তব্ধতার আগমনে নওমি দ্রুত কেটে পড়ল। সাদাফ জবাব না দিয়ে নিস্তব্ধতাকে পাশ কাটিয়ে চলে যেতে নিতেই নিস্তব্ধতা বাধা হয়ে দাঁড়ালো সামনে। দাঁড়া, কি লুকাচ্ছিস তুই আমার থেকে? সাদাফ গম্ভীর মুখ করে দাঁড়িয়ে পড়ল। প্যান্টের পকেটে দু হাত গুজে ভাবলেশীন কণ্ঠে প্রতি উত্তর করল। নাথিং। তাই? সাদাফ মাথা নাড়ল। নিস্তব্ধতা এক মুহূর্তেই অপেক্ষা করল না। নাথিং, তাই না? নাথিং? নিজের হাতের বড় বড় নখগুলো নিস্তব্ধতা সাদাফের গলায় গেঁথে দিল। সাদাফের হাতে নিজের সর্বস্ব শক্তি প্রয়োগ করে দাঁত বসিয়ে কামড় বসালো। ঘটনার আকস্মিকতায় সাদাফ হতভম্ব নেত্রে চেয়ে তীব্র ব্যথায় চোখ মুখ খিচিয়ে বন্ধ করে নিল। নিরবতার বাচ্চা, কাঁচা মাংস খেয়ে ফেলবে নাকি আমার? আমাকে কি তোর লোভনীয় খাদ্য মনে হয়? না, লোভনীয় খাদ্য নয়, পচা গন্ধযুক্ত খাদ্য মনে হয় আমার। তোকে লোভনীয় হলে তুই কি ভাবলি এখনো আমার সামনে আস্ত দাঁড়িয়ে থাকতি? একদমই না। আমি সেই সুযোগই দিতাম না। একদম লবণ মরিচ ছাড়া তোকে কাঁচা চিবিয়ে খেতাম, সজনে ডাঁটার বাচ্চা। সাদাফ হাতের দিকে অসহায় মুখ করে চেয়ে নিস্তব্ধতা মুখ ঝামটি মেরে চলে গেল। ক্লাস শেষে ভার্সিটি আজ প্রায়ই ফাঁকা। গেটের কাছে পৌঁছানোর তাগিদে কাশফি যখন পা বাড়ালো, কি মনে করে পেছনের দিকটায় চাইতেই নীলাদ্রকে বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখল সে। সঙ্গে তার নীল সমুদ্রকে মনের সুখে সিগারেট ফুঁকতে দেখে তার নীতির বিরুদ্ধ এক অদ্ভুত ইচ্ছে জাগ্রত হলো হৃদয়ে। মনের ইচ্ছে তার কিছুতেই অপূর্ণ রাখা সাজে না, একদমই না। চট করে গুটি গুটি পা ফেলে নীলাদ্রর পানে এগিয়ে গেল সে। নীলাদ্রর দিকে চেয়ে দাঁত কেলিয়ে হাসল। নীলাদ্র তার হঠাৎ অদ্ভুত হাসি দেখে ভ্রু কুঁচকে চাইল। নিজের ইচ্ছেখানা পূরণ করতে কাশফি ঝট করে নীলাদ্রর হাত থেকে সিগারেটটা নিয়ে ফেলে দিয়ে আবারও দাঁত কেলিয়ে হাসল। নীলাদ্র চোখ বড় বড় করে রাগি চোখে চাইল, ধমকে উঠল। স্টুপিড, কি করলে তুমি এটা? হুফিং কাশি। আমি তো আপনাকে সেটাই বোঝাতে চেষ্টা করছিলাম নীল সমুদ্র। যখনই দেখি তখনই আপনি বিড়ি টানছেন, ক্লাসে তো বাহিরে, রাস্তায় তো ঘাটে। আহা, এই সিম্পল কথাটা আপনি বুঝতে পারছেন না কেন বলুন তো? এত বেশি বিড়ি খেলে কাশির ভাইরাসে আক্রমণ করবে তো আপনায়। শাট আপ। বিড়ি নয়, এটা বেনসন সিগারেট, ইডিয়েট। আর শোনো কাশি, একদম এসব আজে বাজে নামে ডাকবে না আমায়। বারে, আর আপনি যে আমায় কাশি রাখছেন তার বেলা কীরকম করে নির্দ্বিধায় আমায় রোগ বানিয়ে দিলেন। নীলাদ্র হাসল। মুহূর্তে কাশ্মীর এক হাত শক্ত করে চেপে ধরল, ফিস ফিস করে বলল, এত সাহস জোগালে কি করে? আবার হাত থেকে সিগারেট নিয়ে ফেলে দিলে এত সাহস? কাশফি শুষ্ক ঢোক গিরে পরপর হাতের ব্যথায় কাঁদো কাঁদো মুখ করে চায় সে। হাতে ব্যথা পাচ্ছি নীল সমুদ্র। ব্যথা ধরার জন্যই তো ধরেছি। আমার সিগারেট ছুবে আর সে আগুনে একটুখানি জলসাবে না, তা কি হয়? আর ধরবো না, ছাড়ুন প্লিজ।
সত্যি তো? এই দেখুন, কানে হাত দিচ্ছি, 3 সত্যি, প্রমিস। নীলাদ্র হাত ছেড়ে দিতে কাশ্মীর দৌড়ে পালায়। ইহজনমে সে আর অসভ্য নীল সমুদ্রের সামনে আসবে না। তবে তার এই কথার ক্ষমতা কতদিন থেকে তাই দেখার পালা। নৌমি আজ টিউশনিতে এলে বাসন্তী তাকে জেগে ধরে। সিদ্ধান্ত নিয়েছো মা? কবে আসছো? আর কোনো সমস্যা হয়েছিল কি? নৌমি কি জবাব দেবে তাই ভাবছে। আসলে আন্টি ভাবছিলাম সামনের সপ্তাহেই উঠবো। আলহামদুলিল্লাহ, শুনে খুশি হলাম। ডেটটা আমায় জানিয়ে দিও কিন্তু, বুঝলে মা? নৌমি মাথা নাড়ায়। নিবিড় আপেল চিবোতে চিবোতে ড্রয়িং রুমে এসে সোফায় ঠিক নৌমির পাশে এসে বসে পড়ে। ফিসফিস করে বলে, অবশেষে তবে নাওডোবা চশমিশ আমাদের গাড়ি এসে জুড়ে বসলে, তাই না? মা বললো আর তোমাদের সঙ্গে সঙ্গে এখানে হাজির হতে হবে। আশ্চর্য, বেহায়া মেয়ে মানুষ। নৌমি দাঁতের দাঁত চাপে। শুনুন, আপনাদের এখানে না মাত্রা থাকবো না, অবশ্যই টাকা দিয়ে তবে থাকবো, বুঝলেন মহিষের বাচ্চা? নিবিড় শেষ বাজায়। আমি মহিষের বাচ্চা হলে তুমি কি গন্ডারের বাচ্চা? দেখে তো তাই মনে হচ্ছে। দিন দিন খেয়ে খেয়ে যেভাবে মোটা হচ্ছ, তোমার ফিগার ডাউন হয়ে যাচ্ছে। নৌমি চোখ বড় বড় করে চায়। কত বড় অসভ্য ছেড়ে নিজ পরনের ওড়না টানে সঙ্গে সঙ্গে নৌমির। এই একদম বাজে কথা বলবেন না আপনি, লজ্জা করে না মেয়েদের ফিগারের দিকে চাইতে? হুম, তোমার ফিগার দিকে চাইতে লজ্জা করে। আমার চোখও তোমার ওই মোটকা ফিগার দেখলে তাচ্ছিল্য হাসে। শুনু মেয়ে, এই নিবিড়ের চয়েস এতটাও খারাপ নয় যে তোমার মতো হুচুম ফিগারের মতো চেহারার দিকে তাকাবে। অসভ্য ছেলে, বাজে ছেলে, পচা ছেলে, আপনার নামে আমি মানহানির মামলা দিব। তো দিতে কে নিষেধ করেছে তোমায়? নিবিড় শেষ বাজাতে বাজাতে নিজের রুমের দিকে এগোয়। নিশানি উকিঝুঁকি মেরে তাদের নতুন ম্যামের রাগে লাল হওয়া মুখশ্রী অবলোকন করে শয়তানি হাসে। বেশ জব্দ হয়েছে, বেশ হয়েছে। তার দাদা ভাই, ইউ আর দ্য বেস্ট। তাদের দিয়ে জোর করে প্রতিদিন হোমওয়ার্ক করানো, তাই না? নমির বিচ্ছু দুটোর স্টাডি রুমের দিকে চোখ পড়তে দরজা ধরে দাঁড়িয়ে থাকা নিশানির দিকে চোখ গরম করে চায়। চোখ দিয়ে দুটোকে গিলে ফেলার পায় তারা। তাসফি আজ শ্বশুরবাড়ি নিলয় সাহেবের স্টাডি রুম গোছাতে প্রবেশ করেছে বিশাল রুমটায়। চারপাশে শুধু ফাইলপত্রের বহর। তার উকিল শ্বশুরমশাইয়ের কাজ তো এই কাগজপত্র নিয়েই। অনিমা বেগমের শরীরটা কদিন যাবৎ বেশি ভালো যাচ্ছে না, নয়তো স্বামীর এসব কাজ তিনি নিজেই করেন। ইয়ানা ভাবি ওসমান বিলা ছেড়ে গিয়েছে আরও অনেক বছর আগে। তার বিদেশি হাজবেন্ড বউয়ের কথায় উঠবোস করে। নিলয় সাহেব কাট কণ্ঠে ছেলেকে বলে দিয়েছে, হয়তো বউকে সামলা, নয়তো বউ নিয়ে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে। ইয়ানা নিজেকে সামলায়নি, বরং দ্বিতীয় পথটাই বেছে নিয়েছে। জীবন মানুষকে কখন কোথায় নিয়ে যায় বলা বড্ড মুশকিল। কাগজপত্র গোছাতে গোছাতে একটা ফাইলের ওপর মানসা সেন লেখা নামটা নজরে পড়তেই তাসফির থমকে দাঁড়ালো। পুরনো কিছু স্মৃতি দৃশ্যপটে ভেসে ওঠে তার। মানসা সেন? কোন মানসা? তাসফি যাকে চিনি সে? ঝটপট ফাইলটা খুলে দেখে সে। হতভম্ব দৃষ্টি তাক করে চেয়ে রয় সে ডিভোর্স পেপারের দিকে। মানসার বর্তমান হাজব্যান্ড নয়ন সেন তাকে ডিভোর্স দিয়েছে। মানসার হাজব্যান্ড নয়ন সেন হলে তবে আরাধ্য? সেদিন ভার্সিটিতে তো দুজনকেই দেখল সে। আরাধ্যর সঙ্গে নিস্তব্ধ, তাকে পরবর্তীতে আর যোগাযোগ করতে দেয়নি। কিন্তু বন্ধুত্বের সম্পর্ক কি এত সহজে ভোলা যায়? সে চেয়েছিল আরাধ্য ভালো থাকুক, কিন্তু সব এমন এলোমেলো হলো কেমন করে? ভালো থেকে খারাপ হলো কেমন করে? নিলয় সাহেব রুমে ঢুকে তাসফিকে দেখে এগিয়ে এলেন। কোনো সমস্যা মামুনি? তাসফি চমকে যায়। না বাবা, তবে এটা। নিলয় সাহেব তাসফির হাত থেকে ফাইলটা নিয়ে চেক করে। ভদ্রলোক মুস্কি হেসে বলেন, তুমি যাকে চেনো এই সেই। আরাধ্যর সঙ্গে মানসার ডিভোর্স হয়েছিল আরও কয়েক বছর আগে। মানসার দ্বিতীয় স্বামী নয়ন সেন আমার কাছে ডিভোর্সের আপিল নিয়ে এসেছিল সপ্তাহখানেক আগে। তারই পেপার রেডি করছিলাম আমি। মানে কি বাবা, ওই অসভ্য মেয়েটা দুইজনকে ডিভোর্স দেবে? হুম,
মেয়েটা নয়, ওর বর্তমান হাজব্যান্ড দেবে। দেখো মামুনি, আরাধ্যর সঙ্গে ওর যা হওয়ার হয়ে গিয়েছে, আরও অনেক আগেই। তবে কি সেদিন আমরা ভুল করেছিলাম বাবা? নীলয় সাহেব জবাব দেয় না। কি জবাব দেবেন তিনি এর? একমাত্র উপর আলাই জানেন কার কিসে ভালো কিংবা মন্দ। সে যে সব কিছুর মালিক। তশফির মাঝে অপরাধবোধ দৃঢ় হয়। সেদিন সে নিস্তব্ধ আর সুজন কি কোনো ভুল করেছিল মানসা আর আরাধ্যর ঝুঁটি বেঁধে? কিন্তু তারা তো দুটো মানুষকে ভালোবাসার বাঁধনে বাঁধতে চেয়েছিল। কিন্তু উল্টো হলো কেন? কার দোষ ছিল সেখানে, তাদের নাকি অপর দুজনের? বাবা, ওদের কোনো সন্তান? ওদের দুটো সন্তান মামুনি, নীলাদ্র ও মুশফিকা নওমী। তবে বর্তমানে দুজনের একজনও বাবা মায়ের সঙ্গে থাকে না। তাসফির নিজেও তো একজন মেয়ে, কারো স্ত্রী কারো মা। কই, তার তো নিস্তব্ধকে ছাড়ার কথা মাথায় আসে না। আর ডিভোর্স, তা তো সে কল্পনায়ও আনতে পারে না। তবে অপর মেয়েরা কি করে পারে না? কই, আরাধ্যকে দেখে তো কখনো খারাপ ছেলে মনেও হয়নি যে তার সঙ্গে সংসার করা যাবে না। একটা ভুলে ছেলের থেকে তার যোজন যোজন দূরত্ব বেড়েছে। সেই অপরাধ বোধ আজও রাতের আধারে নিস্তব্ধর বক্ষ মাঝে অশ্রু ঝরায়। তার একমাত্র ছেলের প্রিয় বন্ধু হয়ে উঠতে পারেনি সে। একজন ভালো স্ত্রী হতে পারলেও নিজের ভুলে সে একজন ভালো মা হতে পারেনি। সে জানে জীবনে সব সময় সব ক্ষেত্রে সাকসেস আসে না। তবে তার বাবা কি করে এতটা সাকসেস পেল? তাসফির কাছে তার বাবা মা আজও অমর হয়ে আছে। আজও বাবার শেষ চিঠিগুলোতে সে পরম যত্নে হাত বুলায়। আমাদের সমাজে সকলের চিন্তাধারা কেন এক হয় না? তাহলে তো পুরো জগৎটাই বিশুদ্ধ হয়ে যেত। কোনোভাবে কি এই অসম্ভবকে সম্ভব করা সম্ভব নয়? কোনোভাবেই কি নয়? গত দুটো দিন আদ্রিতের ভীষণ ব্যস্ততায় কাটছে। হসপিটালের কাজের চাপ বাড়ছে ক্রমাগত। ইদানিং রোগীর সংখ্যা হুট করেই বাড়ছে। হঠাৎ এত মানুষ যে কীভাবে হৃদরোগে আক্রান্ত হচ্ছে, একটা মিনিট রেস্ট নেবার সুযোগ পাচ্ছে না সে। মাহেরিশা আদ্রিতের চেম্বারে নক করে। দরজার সামনে দাঁড়িয়ে থাকা পিয়ন মাহেরিশাকে হাজারবার বাধা দেবার চেষ্টা করে, কিন্তু মাহেরিশা তা আমলে নেয় না। শেষমেশ নিজে থেকেই দরজা খুলে ভেতরে ঢুকে যায়। পিয়ন বোঝানোর চেষ্টা করে, মাহেরিশা সে কথা আমলে নেয় না, বরং ভেতরে ঢুকে পিয়নকে বলে, চিন্তা করবে না আঙ্কেল, আমার উপর আস্থা রাখুন। আপনার স্যার কিচ্ছু বলবে না, প্রমিস। মাহেরিশা ভেতরে তাকিয়ে দেখে আদ্রিত চেয়ারে মাথা এলিয়ে ঘাড় কাত করে বসে আছে। মাহেরিশার মনে হয় আদ্রিত ঘুমিয়ে পড়েছে। যেই সে পুনরায় বাহিরে পা রাখতে যাবে, আদ্রিতের কণ্ঠস্বর তার কানে বাজে, কাছে আইব। ইস, কেমন মাতাল করা স্বর! সেই স্বরের মোহনীয় সম্বোধন। মাহেরিশা থমকে দাঁড়ায়, গুটি গুটি পায়ে এগিয়ে যায় আদ্রিতের দিকে। আদ্রিত এখনও চোখ বুজে, তবে সে বুঝলো কেমন করে মাহেরিশা এসেছে। তোর চিন্তা শেষ হলে পিছনে এসে দাঁড়া। কেন আদু ভাই? আদ্রিতের আজ ঝগড়া করার মুড নেই। মাথা ফেটে যাচ্ছে তার ব্যথায়। ওষুধ খেলেও কাজ হলো না। স্পেশালিস্টরা যে কি ওষুধ বানায় কে জানে? যে ওষুধের রোগে কাজ করে না তেমন ওষুধ বানিয়ে বাজারে ছাড়বো কেন? আশ্চর্য! আদ্রিত ফিস করে আদুরে জড়ানো স্বরে বলল, চুলগুলো টেনে দে মেরিগোল্ড। ব্যথা? মাহেরিশা চিন্তিত হয়। মাথা কি বেশি ব্যথা দ্রুত ভাই? মেডিসিন দিব? তুই এখনো পুরোপুরি ডাক্তার হোসনি বোকা। যেটা কাজ দিয়েছি সেটা সম্পূর্ণ কর। মাহেরিশা কাপা হাতে আদ্রিতের সিল্কি চুলে হাত রাখে। ইস, কি সফট! ছেলেদের চুলও বুঝি এত সুন্দর হয়? আস্তে আস্তে সে টানতে আরম্ভ করে আদ্রিতের মসৃণ চুলগুলো। আদ্রিত আবেশে চোখ বোঝে। মাহেরিশার উষ্ণ হাতের ছোঁয়ায় কেমন অদৃশ্য জাদুতে তার ব্যথা গায়েব হতে থাকে ক্রমাগত। বিড়বিড় করে শোধায়, বিয়ে করার বুঝে এতই সুখ? হে অবিবাহিত যুবকগণ, আর দেরি করো না। এই সুযোগগুলো লুফে নিতে বিবাহ করে নাও ঝটপট। মা বাবা বিয়ে দিতে না চাইলে আমার মতো করে ফেলো, বুঝলে? অবুঝ মা বাবাকে বোঝানোর সাধ্য কারো না। রাত তখন 12টা প্রায়। নিস্তব্ধতা রুমময় পায়চারি করছে আর সাদাফকে কল করছে। বিড়বিড় করে অসংখ্য গালি ছুড়ছে অভদ্র সজনে ডাটার বাচ্চার উদ্দেশ্যে। সাদাফ ঘুম ঘুম চোখে ফোন রিসিভ করলেও অবশেষে বেচারা আধ ঘন্টা আগেই ঘুমিয়েছে। নিস্তব্ধতা ঝাড়ি মেরে বলল, নাকি কানে সর্ষের তেল মেখে ঘুমাচ্ছিস? ফোন দিচ্ছি, কানে যায় না তোর?
সাদাব ঘুম জড়ানো কণ্ঠে বলে উঠল, কেন ঘুমাচ্ছি, রাখ না, পরে ফোন দেই। এই একদম ফোন কাটবি না, ফোন কাটবি তো তোর খবর করে ছাড়বো। ওপাশে সাদাবের সারা শব্দ নেই। সজনে ডাঁটার বাচ্চা, এক্ষুনি বের হ তুই বাসা থেকে। অসম্ভব। অসম্ভব মানে? কিসের অসম্ভব? ওসমান ভিলার নিচে আসবি তুই এক্ষুনি, সঙ্গে আমার জন্য আইসক্রিম কিনে আনবি। এত রাতে আইসক্রিম? অসম্ভব। হ্যাঁ, তুই বুঝতে পারছিস না নিরু, রাতের বেলায় আইসক্রিম খেলে গলায় ব্যথা হয়, দাঁতে পোকা ধরে, টনসিল ফুলে, শেষে পেটে সমস্যা হবে। তুই বুঝতে পারছিস? এত সমস্যা যেখানে একটা খাবারে, তাহলে সেই খাবার বর্জন করাটাই কি ভালো নয়? বর্জন নয়, বরং বেশি করে খাওয়া উচিত। ওপাশ থেকে সাদাবের আর কোনো কণ্ঠস্বর শোনা গেল না। হতভাগা আবার ঘুমিয়ে পড়েছে। নিস্তব্ধতার রাগে ফেটে পড়ার জোগাড়। নিজের ফ্ল্যাটের ব্যালকনির রেলিংয়ে পা ঝুলিয়ে বসে আছে নীলাদ্র। সাফওয়ান ফ্রিজ থেকে হাত ভর্তি দুটো কোকের ক্যান এনে নীলাদ্রর পাশে একই ভঙ্গিতে বসল। নিজের ক্যান খুলে তাতে চুমুক দিতে দিতে বিজ্ঞান নেই শুধালো, আচ্ছা দোস্ত, বলতো এখন যদি এই 3 তলার ছাদ থেকে আমরা নিচে পড়ে যাই, কি হবে ভাবতে পারছিস? নীলাদ্র সাফওয়ানের কাঁধ জড়িয়ে বলল, তাহলে তোকে ধাক্কা দিয়ে ফেলে দে, পড়ার পরে তোকে হসপিটালে ভর্তি করাবো। এরপর আমায় বিস্তারিত এক্সপিরিয়েন্স জানাস, কেমন? অধীর আগ্রহে অপেক্ষা করে থাকবো আমি তোর এক্সপিরিয়েন্স জানতে। সাফওয়ান কাঁদো কাঁদো মুখ করে বলল, এমন করছিস কেন দোস্ত? আমি না তোর রুমগুলো গুছিয়ে দিলাম সুন্দর করে। বিশ্বাস কর, এবারে তোর জন্য সুন্দরী দেখে একটা বাবিও জোগাড় করে দেব। তাই নাকি? নীলাদ্র রহস্যময় হেসে শোধায়। সাফওয়ান সমানে মাথা নাড়ায়। এভাবে হাসিস না প্লিজ ভাই, তোর এই হাসি দেখলেই আমার কলিজা কাঁপে। এই হাসি মানে নির্ঘাত কোনো আকাম কুকাম করবি তুই, নির্ঘাত কোনো অঘটন ঘটাবি। আই এম ড্যাম শিওর। নীলাদ্র সাফওয়ানের কাঁধ ধরে ধাক্কা দিতে নিতে সাফওয়ান বন্ধুর কাঁধ শক্ত করে জড়িয়ে ধরে চিৎকার করে উঠল, ফেলিস না দোস্ত, প্লিজ ফেলিস না। বিয়ের আগে আমার বউকে বিধবা বানাবি তুই, তোর একটু কষ্ট হবে না বল? তুই না আমার ভালো ভাই। নীলাদ্র বিরক্ত কণ্ঠে বলল, চুপ থাক শালা, কোকান্তে বলেছে কে তোকে? নাম, ম্যাঙ্গো জুস নিয়ে আয় আমার জন্য, যা। সাফওয়ান চোখ টিপ টিপ করে চেয়ে বলল, ভাই তুই কি মেয়ে মানুষ? ওসব তো মেয়েদের খাবার দাবার। নীলাদ্র চোখ গরম করে চাইতেই সাফওয়ান সুরসুর করে নেমে গেল রেলিং থেকে। ভোর তখন 6টা প্রায়। ঘুমন্ত নিবিড়ের কর্ণে ক্রমাগত কলিং বেলের শব্দ ভেসে আসে। কানে বালিশ চেপে ধরল সে। কি আশ্চর্য, বাসে কি মানুষজনের অভাব পড়ল যে একটা দরজা খুলে দিতে পারছে না এরা কেউ? মাহারিসা ঘুম ঘুম চোখে রুম থেকে বের হয়ে দরজা খুলে দিল। তার ঘুম ছোটেনি এখনও। কাল রাতে আদ্রিতাকে পড়ার তাগিদে রাত 2টো পর্যন্ত জাগিয়ে রেখেছে। অসভ্য ডাক্তার ডিউটি করবে আর তাকে ভিডিও কলে থাকতে হবে কেন? যতক্ষণ অসভ্য লোকটা ডিউটি করেছে ততক্ষণ মাহারিসাকে সে নিজ বাহানায় জাগিয়ে রেখেছে। তার উপর তার মা বাসন্তী আবার সকাল সকাল বেরিয়েছে নবমীকে আনতে। তখনও তার দরজা লাগাতে হয়েছে। ভাইয়ের রুমের দিকে কটমট চোখে যায় সে। বিয়াদবটা কেমন অসভ্যের মতো পড়ে পড়ে ঘুমোচ্ছে দেয়। দরজা খুলে দিতেই মায়ের ক্লান্ত মুখখানা দৃষ্টিগোচর হয় মাহারিসার। নিবিড় উঠেছে রে? তোমার বাউন্ডুলে ছেলে কখন ঘুম থেকে উঠে তুমি জানো না মা? আমায় জিজ্ঞেস করছো? বাসন্তী রেগে গেল। ছেলেটাকে যে যাওয়ার পথে একবার ডেকে গিয়েছে, কত কষ্ট হলো তার আর মেয়েটার। শেষমেশ রিস্কাওয়ালাকে ডাবল টাকা দিয়ে জিনিসপত্র রিস্কায় তোলানো হয়েছে। আজকাল জোয়ান রিস্কাওয়ালাগুলো এত লোভী হয়েছে না, সুযোগ পেলেই টাকার বায়না করতে ছাড়ে না। কই, আগে যখন রিস্কাওয়ালাগুলো পায়ে প্যাটেল মেরে রিস্কা চালাতো, তারা তো কখনো এমন টাকার বায়না করেনি। তারা ছিল যে ও যথেষ্ট সৎ। এসব কিসব মটর ফটর বের হয়ে সকলের দাম বেড়েছে। আশ্চর্য, পুনরায় রিস্কাওয়ালাকে মালপত্রগুলো দোতলায় উঠাতে বললে আরও ডাবল টাকা নেবে। তার চেয়ে বরং নিজের লোক দিয়ে কাজ করানোই বরং ভালো। বাসন্তী ছেলের দরজায় ধুমধাম করে কিল দেয়। নিবিড়, এই নিবিড়, দরজা খোল বাজান। মা, ঘুমাতে দাও না প্লিজ। আর 1 সেকেন্ডও নয়, তুই উঠবি কিনা? নিবিড় প্রচণ্ড বিরক্ত। দরজা খুলে দিয়ে পুনরায় বিছানায় যেতে উদ্যত হয়। বাসন্তী তার হাত টেনে ধরে।
একদম না। নিচে যা দেখ মেয়েটা একা একা কি করছে।